ক্যামেরা অফ আছে তো। Good morning, beloved students. Welcome to pathology lecture class. আজকে আমরা প্রফেশনাল এক্সামিনেশনের প্র্যাকটিক্যাল খাতা কিভাবে লিখতে হয় সেটা শিখব। প্র্যাকটিক্যাল খাতায় 5টা ফিগার আঁকা লাগে, 2টা হিস্টোপ্যাথোলজি স্লাইডের ছবি, 2টা পেরিফেরাল ব্লাড ফিল্মের ছবি আর একটা ইউরিন স্লাইডের ছবি আঁকা লাগে। আজকে আমরা 8টা হিস্টোপ্যাথোলজি স্লাইড কিভাবে খাতায় লিখতে হয় সেটাই শিখব। প্রথম যেটা কমন স্লাইড আমরা পরীক্ষায় দিই সেটা অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। তো আমরা জানি যে হিস্টোপ্যাথোলজি অ্যাপেন্ডিক্সের 4টা লেয়ার থাকে, ভেতর থেকে বাইরে। ভেতরে থাকে মিউকোজা, তারপরে সাবমিউকোজা, তারপরে মাসেল লেয়ার, তারপরে সেরোসা। সাবমিউকোজাতে থাকে নার্ভ প্লেক্সাস, ব্লাড ভেসেল থাকে, আর মাসেল লেয়ার ইনার সার্কুলার আউটার লংগিটিউডিনাল মাসেল থাকে, আর বাইরে থাকে সেরোসা। তো অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন অফ অ্যাপেন্ডিক্স। একটা কমন সার্জিক্যাল প্রবলেম। In most cases, acute appendicitis is associated with obstruction of the lumen by either ficcolith or gallstone or ball of worms, etc. A obstruction leads to progressive increase in the intraluminal pressure. As a result, there is a ischemic injury and ultimately is favor bacterial invasion and appendicitis develop. Appendicitis, 3 types. Early acute appendicitis, acute suppurative appendicitis, acute gangrenous appendicitis. এখন early acute appendicitis, the gross feature মানে খালি চোখে বা কি দেখা যায়। মরফোলজি হচ্ছে একটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক ফিচার যেটা খালি চোখে দেখা যায়, আর একটা হচ্ছে মাইক্রোস্কোপিক ফিচার যেটা আমরা মাইক্রোস্কোপে দেখি। তো আর্লি অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসে সারফেস অফ দ্য অ্যাপেন্ডিক্স ইজ গ্র্যানুলার, ডাল, লাস্টারলেস, রেড ইন কালার। And acute suppurative appendicitis, there is a presence of fibrinosuppurative exudate in the wall of the appendix. Gangrenous appendicitis, the appendix become green due to gangrenous necrosis. The gross features of the early acute appendicitis, the surface of the appendix is granular, dull, and red in color. Gross features of acute suppurative appendicitis, there is a presence of fibrinosuppurative exudate in the wall of the appendix. And gangrenous appendicitis, the appendix become green due to gangrenes. এই তিনটা হচ্ছে গ্রস ফিচার। এখন যেটা আমরা পরীক্ষার খাতায় লিখবো, what are the microscopic features of acute appendicitis? The most important feature, আমরা জানি যে অ্যাকিউট ইনফ্লামেশনে অ্যাকিউট ইনফ্লামেটরি সেল হচ্ছে নিউট্রোফিল, তাহলে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস আমরা পাবো নিউট্রোফিল। Infiltration of neutrophils in all layers, particularly in the muscle layer. All layers, particularly in the muscle layer. এই যে এগুলা হচ্ছে মাসল ফাইবার, আর ইনফ্লামেশন সেল দেখা যাচ্ছে যে নিউট্রোফিল গুলা মাসেল লেয়ারে, এগুলো হচ্ছে মাসেল ফাইবার, আর ইনফ্লামেটরি সেল মাসেল লেয়ারে দেখা যাচ্ছে, এগুলো সব হচ্ছে নিউট্রোফিল। তাহলে infiltration of neutrophil in all layers, particularly in the muscle layer, এটা হচ্ছে diagnostic criteria. Infiltration of neutrophil in the muscle layer, all layers, particularly in the muscle layer. তারপরে আমরা জানি যে ইনফ্লামেশনের ফিচার হচ্ছে হাইপারএমিয়া কনজেশন। সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে
congestion of the blood vessel in the submucosa, congestion of the blood vessel in the submucosa. And 3 number feature হচ্ছে edema of the wall of the appendix, which is the sign of acute inflammation. Edema of the wall of the appendix, which is the sign of acute inflammation. And presence of inflammatory exudates in the lumen. Presence of inflammatory exudates in the lumen. এটা হচ্ছে lumen, আর এটা হচ্ছে সাবমিউকোজা, তারপর হচ্ছে সেরোসা। তাহলে আমরা পাঁচটা, আর একটা ফাইনাল যেটা হচ্ছে আলসারেশন অফ দ্য মিউকোজা। এখানে মিউকোজাটা নাই, তার মানে আলসারেশন হয়ে স্লাফ আউট হয়ে গেছে মিউকোজাটা। তাহলে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের পাঁচটা ফিচার আমরা কিভাবে মনে রাখবো? সবচেয়ে ইম্পর্টেন্ট যে ক্রাইটেরিয়া আমরা মনে রাখবো সেটা হচ্ছে ইনফিল্ট্রেশন অফ নিউট্রোফিলস ইন অল লেয়ার, পার্টিকুলারলি ইন দ্য মাসেল লেয়ার। তারপরে আমরা বলছি congestion of the blood vessel in the submucosa and edema of the wall of the appendix, it is the sign of acute inflammation, and presence of inflammatory exudates in the lumen and ulceration of the mucosa, এটা হচ্ছে lumen, ulceration of the mucosa। এগুলো সব হচ্ছে ইনফ্লামেটরি সেল, অ্যাকিউট ইনফ্লামেটরি সেল, যেটা মাসেল লেয়ার, অল লেয়ার ইনফ্লামেশন, এগুলো হচ্ছে সব ইনফ্লামেটরি নিউট্রোফিল ইন দ্য অল লেয়ার, পার্টিকুলার ইন দ্য মাসেল লেয়ার। আমরা এভাবেই মনে রাখবো। তাহলে নিউট্রোফিল ইন দ্য অল লেয়ার, পার্টিকুলারলি ইন দ্য মাসেল লেয়ার, কনজেশন অফ দ্য ব্লাড ভেসেল, ইডিমা অফ দ্য ওয়াল অফ দ্য অ্যাপেন্ডিক্স, অ্যান্ড ইনফ্লামেটরি এক্সুডেট ইন দ্য লুমেন অ্যান্ড আলসারেশন অফ দ্য মিউকোসা। এই পাঁচটা কথা আমাদের পরীক্ষার খাতায় লিখতে হবে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের জন্য। এখন পরীক্ষা এক্সামিনার জিজ্ঞেস করতে পারে যে অ্যাপেন্ডিসাইটিস যদি আমরা অপারেশন না করি কি হতে পারে? এটা একটা সার্জিক্যাল প্রবলেম, এটা অ্যাপেন্ডিকুলার লাম্প ফর্মেশন হতে পারে, পারফোরেশন হয়ে পেরিটোনাইটিস হতে পারে, লিভার অ্যাবসেস হতে পারে, ব্যাকটেরিয়ামিয়া হতে পারে, এটা হচ্ছে কমন কমপ্লিকেশনস। তারপরে এক্সামিনার জিজ্ঞেস করতে পারে হোয়াট আর দ্য টিউমার্স অফ দ্য অ্যাপেন্ডিক্স, হোয়াট আর দ্য কমন টিউমার। আমরা জানি যে অ্যাপেন্ডিক্সের টিপে একটা কমন টিউমার হয়, সেটা হচ্ছে কার্সিনয়েড। তাহলে এই কোয়েশ্চেনটা পরীক্ষা এক্সামিনার সবসময় জিজ্ঞেস করবে যে অ্যাপেন্ডিক্সে কমনলি কি টিউমার হয়? কার্সিনয়েড হয়। তারপরে জিজ্ঞেস করবে যে হোয়াট আর দ্য আদার সাইডস অফ কার্সিনয়েড, কার্সিনয়েড আর কোথায় কোথায় হয়? আমরা জানি লাংসে হয়, স্মল ইন্টেস্টাইনে হয়, লার্জ ইন্টেস্টাইনে হয়, ওভারিতে হয়, সব জায়গায় আমরা কার্সিনয়েড পাই। তাহলে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস আমরা শিখলাম যে পরীক্ষার খাতায় আমাদের লিখতে হবে, ছবি আঁকতে হবে, আর লিখতে হবে এই পাঁচটা ক্রাইটেরিয়া। এখন আমরা শিখব ক্রনিক কোলিসিস্টাইটিস। এখন ক্রনিক কোলিসিস্টাইটিস হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য গল ব্লাডার। আমরা জানি যে গল ব্লাডারে মিউকোজা থাকে, তারপরে মাসেল লেয়ার থাকে, তারপরে সেরোসা থাকে। গল ব্লাডারে কোনো সাব মিউকোজা থাকে না। এখন ক্রনিক কোলিসিস্টাইটিস হচ্ছে ইনফ্লামেশন, ক্রনিক ইনফ্লামেশন অফ দ্য গল ব্লাডার। নর্মালি গল ব্লাডারে 3 ধরনের ইনফ্লামেশন হয়: অ্যাকিউট কোলিসিস্টাইটিস, ক্রনিক কোলিসিস্টাইটিস, আর অ্যাকিউট অন ক্রনিক কোলিসিস্টাইটিস। অ্যাকিউট কোলিসিস্টিস আইদার ক্যালকুলাস অর অ্যাক্যালকুলাস। ক্যালকুলাস মানে স্টোন থাকবে, অ্যাক্যালকুলাস মানে স্টোন থাকবে না। এখন গল ব্লাডারে যদি ক্রনিক কোলিসিস্টাইটিস হয়, গ্রসলি মানে খালি চোখে আর ম্যাক্রোস্কোপিক্যালি দেখতে কেমন থাকে? gallbladder may be contracted, normal size or enlarged। তাহলে contracted মানে ছোট হয়ে যেতে পারে, normal size হতে পারে, আবার বড় হয়ে যেতে পারে। The wall is thickened and gallstones are frequently found। তাহলে gross features of chronic cholecystitis: gallbladder may be contracted, normal in size or enlarged, and wall is thickened and gallstones are frequently found। And microscopic feature যেটা তোমরা খাতায় লিখে রাখতে পারো, পরীক্ষার সময় কি লিখবা? কমন ফিচার যেটা আমরা সব সময় জিজ্ঞেস করি যে সাব এপিথেলিয়াল এন্ড সাব সেরোসাল ফাইব্রোসিস। এটা যদি এপিথেলিয়াম হয়, সাব মানে নিচে, এপিথেলিয়ামের নিচে এবং সেরোসার নিচে কি থাকবে? ফাইব্রোসিস থাকবে, আর ইনফিল্ট্রেশন অফ ক্রনিক ইনফ্লামেটরি সেলস। সোজা কথায় আমরা একটা লাইন মনে রাখবো: সাব এপিথেলিয়াল এন্ড সাব সেরোসাল ফাইব্রোসিস অ্যাকম্পেনিড বাই ইনফিল্ট্রেশন অফ ক্রনিক ইনফ্লামেটরি সেলস। ক্রনিক ইনফ্লামেটরি সেলস মানে লিম্ফোসাইট, ম্যাক্রোফেজ, প্লাজমা সেলস। তাহলে দুইটা কথা, একটা হচ্ছে ফাইব্রোসিস আর একটা হচ্ছে ইনফ্লামেটরি সেল। ফাইব্রোসিস কোথায় হবে? সাব এপিথেলিয়াল এন্ড সাবসেরোসাল ফাইব্রোসিস and infiltration of chronic inflammatory cells, mainly lymphocyte, macrophage, plasma cells। এখন এক্সট্রা দু একটা কথা আমরা মনে রাখতে পারি, সেটা হচ্ছে reactive proliferations of mucosa and fusion of the mucosal folds give rise to buried crypts in the gallbladder wall। একটা জিনিস জিজ্ঞেস করা হয়, what is rocky transcash of sinus, outpouching of the mucosal epithelium extended into the wall, এটাকে আমরা বলি রকি টাস্কি এসব সাইনাস। এগুলো সব হচ্ছে ক্রনিক ইনফ্লামেটরি সেলস আর
এগুলো হচ্ছে ফাইব্রোসিস, মাসেল সাব এপিথেলিয়াল অ্যান্ড সাবসেরোসাল ফাইব্রোসিস। অনেক সময় মিকোজাল ফোল্ডগুলা এক্সটেনশন হয়ে ওয়ালে চলে যায়, যেটাকে আমরা বলি রকিটান্সকি এসব সাইনাস। ক্রনিক কোলেসিস্টাইটিস মানে ক্রনিক ইনফ্লামেশন অফ দ্য গল ব্লাডার। আর ক্রনিক ইনফ্লামেটরি সেল হচ্ছে লিম্ফোসাইট, ম্যাক্রোফেজ অ্যান্ড প্লাজমা সেল। তাহলে একটা সহজ কথা যেটা আমরা পরীক্ষায় লিখবো সেটা হচ্ছে সাব মিউকোজাল অ্যান্ড সাবসেরোসাল ফাইব্রোসিস accompanied by infiltration of chronic inflammatory cells। এটাই হচ্ছে ক্রনিক কোলিসিস্টাইটিসের ফিচার। এটা হচ্ছে মিউকোজা, এই জায়গাগুলো হচ্ছে ল্যামিনার প্রোপ্রিয়া, এই যে এটা হচ্ছে রকিটান্সকি এসব সাইনাস, গ্ল্যান্ডটা এক্সটেনশন হয়ে ওয়ালে চলে গেছে, হচ্ছে থিকেন গল ব্লাডার ওয়াল, এটা মাস্কুলার প্রোপ্রিয়া আর সাবসেরোসাল ফাইব্রোসিস। এটা হচ্ছে মিউকোজা, এটা হচ্ছে সেরোসা। এটা হচ্ছে সাবমিউকোজাল ফাইব্রোসিস, এটা হচ্ছে সাবসেরোসাল ফাইব্রোসিস। এই ছবিটা আমরা পরীক্ষার খাতায় আঁকবো। এখন আরেকটা ক্রনিক ইনফ্লামেশন, সেটা হচ্ছে ক্রনিক গ্রানুলোমাটাস ইনফ্লামেশন মানে টিউবারকুলোসিস। আমরা ডায়াগনোসিসে লিখব ক্রনিক গ্রানুলোমাটাস ইনফ্লামেশন হিস্টোলজিক্যালি কনসিস্টেন্ট উইথ টিউবারকুলোসিস। কারণ হিস্টোলজিক্যালি কনসিস্টেন্ট উইথ টিউবারকুলোসিস বললাম কারণ এটা কনফার্ম হবে আমরা মাইক্রোবায়োলজিতে স্টেইন করে আর কালচার করে। মানে ক্রনিক গ্রানুলোমাটাস ইনফ্লামেশন হিস্টোলজিক্যালি কনসিস্টেন্ট উইথ টিউবারকুলোসিস। এই যে ছবিগুলো দেখা যাচ্ছে এগুলো সব হচ্ছে এপিথেলিয়াল সেল। আমরা জানি গ্রানুলোমা কিভাবে ফর্মেশন হয়, অ্যাক্টিভ ম্যাক্রোফেজ যেটা রাউন্ডেড থাকে সেটা এপিথেলিয়াল লাইক স্ট্রাকচার হয়ে যায় যখন, তখন এটাকে আমরা বলি এপিথেলিয়েড সেলস। এপিথেলিয়াল সেলগুলো ফিউশন হয়ে তৈরি করে ল্যাংহ্যান্স জায়ান্ট সেল। যেহেতু এটা ক্রনিক ইনফ্লামেশন তাহলে সারাউন্ডিং এ কি সেল থাকবে, লিম্ফোসাইট থাকবে, ম্যাক্রোফেজ থাকবে, প্লাজমা সেল থাকবে। আর যেহেতু ক্রনিক ইনফ্লামেশন তারপরে যেহেতু হিলিং হচ্ছে তাহলে কলার অফ ফাইব্রোব্লাস্ট থাকবে। তাহলে গ্রানুলোমার এই ছবিটা আমরা পরীক্ষায় আঁকবো। এই যে ল্যাংহ্যান্স জায়ান্ট সেল যেটা হর্স শু শেপ থাকে আর সেন্ট্রালি থাকে কেজিয়েশন নেক্রোসিস। এটা একটা সুন্দর গ্রানুলোমার ছবি। এটা ল্যাংহ্যান্স জায়ান্ট সেল, এগুলো সব হচ্ছে এপিথেলিয়াল সেলস আর এগুলো হচ্ছে ক্রনিক ইনফ্লামেটরি সেলস। এই ছবিটা সুন্দর করে পরীক্ষা আঁকতে হবে। আর একটা কথা, গ্রানুলোমাতে সেন্ট্রালি থাকে কেজিয়েশন নেক্রোসিস। কেজিয়েশন নেক্রোসিস দেখতে কেমন, অ্যামরফাস গ্রানুলার ইওসিনোফিলিক ডেব্রিস সারাউন্ডেড বাই কলার অফ ইনফ্লামেটরি সেলস। তাইলে সেন্ট্রাল কেজিয়েশন নেক্রোসিস থাকবে, epithelial cells surrounded by epithelial cells, Langerhans giant cells, and other inflammatory cells like lymphocyte, macrophage, plasma cells. In chronic cases, there is a collar of fibroblast in the granuloma. এই ছবিটাই আমাদের আঁকতে হবে। epithelial cells, Langerhans giant cells, আর এখানে আমরা থাকবে কি ম্যাক্রোফেজ, প্লাজমা সেলস, লিম্ফোসাইট, আর ক্রনিক কেসে কলার অফ ফাইব্রোব্লাস্ট থাকবে। এটা হচ্ছে caseation necrosis, central caseation necrosis, তারপরে epithelial cells, Langerhans giant cells, other chronic inflammatory cells, lymphocyte, macrophage, plasma cells, আর থাকবে কলার অফ ফাইব্রোব্লাস্ট। তাহলে সুন্দর এই ছবিটা হচ্ছে গ্র্যানুলোমা। আর আমরা ডায়াগনোসিসে লিখব diagnosis chronic granulomatous inflammation histologically consistent with tuberculosis। আর ক্রাইটেরিয়া কি লিখব, central caseation necrosis surrounded by epithelial cells which fuse to form Langerhans giant cells and other chronic inflammatory cells, lymphocyte, macrophage, plasma cells. In chronic cases there is a collar of fibroblast। এগুলো হচ্ছে গ্রানুলোমার ছবি যেটা আমরা পরীক্ষার খাতায় আঁকবো। এটা হচ্ছে কেজিয়েশন নেক্রোসিস। নেক্রোসিস দেখতে এরকমই থাকে, অ্যামরফাস গ্রানুলার ইওসিনোফিলিক ডেব্রিস। এটা হচ্ছে কেজিয়েশন নেক্রোসিস। এখন আমরা পড়ব ফাইব্রোএডেনোমা। এটা একটা কমন টিউমার অফ ব্রেস্ট। আমরা জানি যে ব্রেস্টে ডাক থাকে, লোবিউল থাকে আর স্ট্রমা থাকে। স্ট্রমাতে থাকে ফ্যাটি টিস্যু আর ফাইব্রোব্লাস্ট, আর ডাক্ট আর গ্ল্যান্ড। ডাক্ট আর লোবিউল, প্রথমে থাকে নিপল, তারপরে ডাক্টাল অ্যাম্পুলা, তারপরে মেইন ডাক্ট, তারপরে এক্সট্রা লোবিউলার ডাক্ট, তারপরে ব্রেস্ট লোবিউল, তারপরে টার্মিনাল ডাক্টাল লোবিউলার ইউনিট। এখন এই গ্ল্যান্ডগুলা লাইনিং হচ্ছে কিউবয়েডাল কলামনার সেলস আর বেসড অন মায়োপিথেলিয়াল সেলস। তাইলে এটা মায়োপিথেলিয়াল সেল থাকবে বেজে আর উপরে থাকবে কলামনার লাইনিং। আর ফাইব্রোঅ্যাডেনোমা মানে হচ্ছে দুইটা প্রলিফারেশন, ফাইব্রোব্লাস্টের প্রলিফারেশন আর গ্ল্যান্ডুলার প্রলিফারেশন। এই জন্য এটাকে আমরা বলি বাইফেজিক টিউমার। এরকম আরেকটা টিউমার আমরা জানি যেটা হচ্ছে প্লিওমরফিক অ্যাডেনোমা। বাইফেজিক টিউমার, দুই ধরনের এলিমেন্টের প্রলিফারেশন হয়। তাহলে ফাইব্রোঅ্যাডেনোমা হচ্ছে কমন বিনাইন টিউমার অফ দ্য ব্রেস্ট। ইট ইজ common benign tumor occur any age but common in reproductive age। খালি চোখে একটা ফাইব্রোডেনোমা কেমন থাকে দেখতে, ইউজুয়ালি 2 to 4 সেন্টিমিটার, ইভেন 10 to 15 সেন্টিমিটার
তখন আমরা এটাকে বলি জায়ান্ট ফাইব্রোডেনোমা। অ্যান্ড গ্রসলি ওয়েল সার্কামস্ক্রাইব থাকবে, ক্যাপসুলেটেড থাকবে, রাবারি থাকবে, গ্রেইশ হোয়াইট থাকবে। তাহলে ফাইব্রোডেনোমা খালি চোখে ম্যাক্রোস্কোপিক্যালি গ্রসলি কেমন? ওয়েল সার্কামস্ক্রাইবড, রাবারি, গ্রেইশ হোয়াইট, ক্যাপসুলেটেড। অ্যান্ড মাইক্রোস্কোপিক ফিচার হচ্ছে হাইলি ডেলিকেট ফাইব্রোব্লাস্টিক প্রলিফারেশন এনক্লোজিং গ্ল্যান্ডস অ্যান্ড সিস্টিক স্পেস। ফাইব্রোব্লাস্টিক প্রলিফারেশন হবে যেটা এনক্লোজ করবে গ্ল্যান্ডস আর সিস্টিক স্পেস গুলাকে। তাহলে দুই ধরনের প্রলিফারেশন, ফাইব্রোব্লাস্টিক প্রলিফারেশন অ্যান্ড গ্ল্যান্ডুলার প্রলিফারেশন। Highly delicate fibroblastic proliferation which enclosing gland and cystic space. These glands and cystic space are lined by oval to round epithelial cells surrounded by myepithelial cells. আমি একটু আগে বলছি যে ব্রেস্টের গ্ল্যান্ড এন্ড ডাক্টগুলার লাইনিং থাকে কলামনার কিউবিডোএপিথেলিয়াম, আর এটার বেসমেন্টে থাকে myepithelial cells. তাহলে highly delicate fibroblastic proliferation enclosing gland and cystic space. একটা লাইন আমাদের পরীক্ষার অবশ্যই মনে রাখা লাগবে, সেটা হচ্ছে delicate fibroblastic proliferation enclosing glands and cystic spaces. These glands are lined by oval to round epithelial cells surrounded by myepithelial cells. এখন যদি এই ফাইব্রোব্লাস্টিক প্রলিফারেশন খুব বেশি এগ্রেসিভ হয়ে যায় তখন এই গ্ল্যান্ডগুলোকে কম্প্রেস করে সিস্ট লাইক স্পেসে কনভার্ট করে, সেটাকে আমরা বলছি ইন্ট্রা ক্যানালিকুলার টাইপ ফাইব্রোডেনোমা। এই ফাইব্রোডেনোমা দুই ধরনের, ইন্ট্রা ক্যানালিকুলার আর পেরি ক্যানালিকুলার। যখন এরকম স্লিট লাইক স্পেস থাকবে তখন আমরা এটাকে বলবো ইন্ট্রা ক্যানালিকুলার, যখন রাউন্ড হবে তখন আমরা এটাকে বলবো পেরি ক্যানালিকুলার। ইন্ট্রা ক্যানালিকুলার, পেরি ক্যানালিকুলার। ফাইব্রোডেনোমাতে আমরা কিভাবে মনে রাখবো? গ্রসলি ম্যাক্রোস্কোপিক ফিচার হচ্ছে টিউমার ইজ ওয়েল সার্কামস্ক্রাইব, রাবারি, গ্রেইশ হোয়াইট। অ্যান্ড মাইক্রোস্কোপিক ফিচার highly delicate fibroblastic proliferation enclosing gland and cystic space. The gland and cystic space are lined by oval to round epithelial cells surrounded by myepithelial cells. এই দুইটা কথা আমাদের পরীক্ষার সময় লিখতে হবে। তারপরে লিওমায়োমা। লিওমায়োমা is a common tumor of uterus. আমরা জানি যে ইউটেরাসের তিনটা লেয়ার, এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম এন্ড পেরিমেট্রিয়াম। তো লিওমায়োমা হচ্ছে কমন টিউমার অফ দ্য মায়োমেট্রিয়াম। বিনাইন স্মুথ মাসেলের বিনাইন টিউমারকে আমরা বলছি লিওমায়োমা, বিনাইন টিউমার অফ স্মুথ মাসেল। আর এটা কমনলি ক্লিনিশিয়ানরা বলে ফাইব্রয়েড ইউটেরাস, আর আমরা বলি লিওমায়োমা। বিনাইন টিউমার অফ দ্য স্মুথ মাসেল, 75% ফিমেলে রিপ্রোডাক্টিভ এজে লিওমায়োমা পাওয়া যায়। অ্যান্ড লিওমায়োমার একটা কমন ক্লাসিফিকেশন আমরা পরীক্ষায় জিজ্ঞেস করি, ওটা হচ্ছে অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশন, সাবমিউকোজাল, সাবসেরোসাল, ইন্ট্রামুরাল অ্যান্ড প্যারাসাইটিক লিওমায়োমা কমনলি আমরা জিজ্ঞেস করি যে লিওমায়োমার ক্লাসিফিকেশন। এখন আমরা জানি যে অল বিনাইন টিউমার্স আর ক্যাপসুলেটেড এক্সেপ্ট লিওমায়োমা অ্যান্ড হেমানজিওমা, তার মানে লিওমায়োমার ক্যাপসুল থাকবে না। শার্পলি সার্কামস্ক্রাইবড ডিসক্রিট নোডিউল, গ্রে হোয়াইট অ্যান্ড uncapsulated and cut surface whole appearance. তাহলে খালি চোখে আমরা কি মনে রাখবো? sharply circumscribed firm gray white tumors, uncapsulated and cut surface whole appearance. whole মানে হচ্ছে ঘুনির মতো দেখতে, whole appearance মানে ঘুনির মতো দেখতে। and microscopic feature, এগুলো হচ্ছে সব স্মুথ মাসেল, এগুলো সব হচ্ছে স্মুথ মাসেল। ইন্টারলেসিং বান্ডল অফ স্মুথ মাসেল অ্যারেঞ্জড ইন হোল অ্যাপিয়ারেন্স। হোল কথাটা বলাই লাগবে পরীক্ষার সময়। ইন্টারলেসিং বান্ডল অফ স্মুথ মাসেল অ্যারেঞ্জড ইন হোল অ্যাপিয়ারেন্স। স্মুথ মাসেল আর নর্মাল সাইজ এন্ড শেপ অ্যান্ড মাইটোটিক ফিগার্স আর অ্যাবসেন্স অর স্ক্যান্টি। এটা হচ্ছে লিওমায়োমার মাইক্রোস্কোপিক ফিচার। তাহলে ওয়েল সার্কামস্ক্রাইবড নোডিউল আনক্যাপসুলেটেড থাকবে এবং কাট সারফেস হোল অ্যাপিয়ারেন্স থাকবে, মাইক্রোস্কোপিক্যালিও হোল অ্যাপিয়ারেন্স থাকবে। ইন্টারলেসিং বান্ডল অফ স্মুথ মাসেল অ্যারেঞ্জড ইন হোল অ্যাপিয়ারেন্স, হোল ঘূর্ণির মতো থাকবে দেখতে। এগুলো সব হচ্ছে স্মুথ মাসেল যেগুলা ঘূর্ণির মতো থাকবে এবং নর্মাল সাইজ এন্ড শেপ থাকবে, যেহেতু এটা বিনাইন টিউমার। আমার মাইটোটিক ফিগার রেয়ার অ্যাবসেন্ট থাকতে পারে আর স্ক্যান্টি থাকতে পারে। এখন পরীক্ষা এটার সাথে রিলেটেড জিজ্ঞেস করা হতে পারে যে ক্লিনিক্যাল ফিচার কি হবে লিওমায়োমা একটা পেশেন্ট যদি আসে। কিন্তু ক্রনিক ব্লিডিং হবে পেশেন্টের, তাহলে এই পেশেন্টের মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া থাকবে, আর মেনোরেজিয়া থাকবে, ডিসমেনোরিয়া থাকবে এবং পেশেন্টের হয়তো ইনফার্টিলিটি হিস্ট্রি থাকতে পারে, পোস্টপার্টাম হেমোরেজ থাকতে পারে, কম্প্রেশন অফ ব্লাডার হিস্ট্রি থাকতে পারে, ইউটেরাইন ইনার্শিয়া থাকতে পারে। আরেকটা কোয়েশ্চেন পরীক্ষায় জিজ্ঞেস করা হয়, হোয়াট আর দ্য রেট্রোগ্রেড চেঞ্জ অফ দ্য লিওমায়োমা। সিস্টিক চেঞ্জ এটা কমনলি হয়, হায়ালিন ডিজেনারেশন হয়, ক্যালসিফিকেশন হয়, রেড ডিজেনারেশন হয়, নেক্রোসিস হয়। তাহলে লিওমায়োমা আমরা কি মনে রাখবো?
প্রথমে মনে রাখবো এটা হচ্ছে স্মুথ মাসেলের বিনাইন টিউমার, যেটা ইউটেরাসে মায়োমেট্রিয়ামে হয়। এটা রিপ্রোডাক্টিভ এজে কমনলি হয়। এটা আনক্যাপসুলেটেড ওয়েল সার্কামস্ক্রাইব মাস, এটা কার সারফেস হোল অ্যাপিয়ারেন্স থাকে। আর মাইক্রোস্কোপিক ফিচার যেটা পরীক্ষার খাতা আমার লিখতে হবে, ইন্টারলেসিং বান্ডলস অফ স্মুথ মাসেল অ্যারেঞ্জ ইন হোল প্যাটার্ন। এই কথাগুলো তোমরা যদি লিখে রাখো পরীক্ষার খাতায় লিখতে সুবিধা হবে। ইন্টারলেসিং বান্ডলস অফ স্মুথ মাসেল অ্যারেঞ্জ ইন হোল প্যাটার্ন, and smooth muscles are normal size and shape and mitotic figure absent or scanty. এটা হচ্ছে মাইক্রোস্কোপিক ফিচার, আমাদের ছবিটা আঁকা লাগবে এবং এই ফিচারটা আমাদের পরীক্ষার খাতায় লিখতে হবে। এবং ডায়াগনোসিস আমরা লিখবো ডায়াগনোসিস ইউটেরাস, তারপরে লিখবো লিওমায়োমা। লিওমায়োমা বানানটা তোমরা ভালো করে দেখবা, LEIOMYOMA, লিওমায়োমা। এখন আমরা শিখবো অ্যাডেনোকার্সিনোমা, একটা কমন টিউমার অ্যাডেনোকার্সিনোমা। এটা যে কোনো গ্ল্যান্ডে যদি ম্যালিগনেন্ট টিউমার হয় আমরা অ্যাডেনোকার্সিনোমা বলি। তাহলে ম্যালিগনেন্ট এপিথেলিয়াল টিউমার অ্যারাইজ ফ্রম গ্ল্যান্ড ইজ কল্ড অ্যাডেনোকার্সিনোমা। গ্ল্যান্ডের লাইনিং হচ্ছে কলামনার হতে পারে, অ্যাডেনোকার্সিনোমা ইন্টেস্টাইনে হতে পারে, যে কোনো স্যালাইভারি গ্ল্যান্ডে হতে পারে, ব্রেস্টে, যে কোনো গ্ল্যান্ডের টিউমার, এন্ডোমেট্রিয়ামের টিউমার, যে কোনো গ্ল্যান্ডের টিউমার আমরা অ্যাডেনোকার্সিনোমা বলি। তাহলে এগুলো হচ্ছে নর্মাল গ্ল্যান্ড আর এগুলো হচ্ছে ম্যালিগন্যান্ট গ্ল্যান্ড। অ্যাডেনোকার্সিনোমা আমরা পরীক্ষার খাতায় কি লিখবো? Proliferation of glandular epithelium arranged in acinar, papillary, solid micropapillary pattern. The columnar epithelial cells are large hyperchromatic nucleus, prominent nucleoli with abundant cytoplasm invading the stroma. সহজ একটা কথা আমরা লিখবো যে proliferation of glandular epithelium, malignant proliferation of glandular epithelium which arranged in acinar, papillary, micropapillary, solid pattern. And the malignant anaplastic columnar cells are large hyperchromatic nucleus, prominent nucleoli with abundant cytoplasm invading the stroma. স্ট্রমাতে যদি ইনভেশন না হয় তাহলে তোমরা ম্যালিগন্যান্ট বলতে পারবো না। এটা হচ্ছে বিনাইন গ্ল্যান্ড, এটা হচ্ছে স্ট্রমা, এখানে ম্যালিগন্যান্ট গ্ল্যান্ডগুলা স্ট্রমাতে ইনভেশন হয়ে গেল। এটা একটা সুন্দর ছবি অ্যাডেনোকার্সিনোমার, যে malignant proliferation of glandular epithelium which are acinar pattern, papillary, micropapillary pattern. The malignant cells are hyperchromatic, large hyperchromatic nucleus, prominent nucleoli with abundant cytoplasm and invading the stroma. এই যে এটা হচ্ছে স্ট্রমা, এগুলো হচ্ছে স্ট্রমা যেখানে ম্যালিগন্যান্ট গ্ল্যান্ডগুলা ইনভেশন হয়ে গেল। এটা হচ্ছে নর্মাল গ্ল্যান্ড, এটা হচ্ছে ম্যালিগন্যান্ট গ্ল্যান্ড। খুব পার্থক্য দেখা যায় যে লার্জ হাইপারক্রোমাটিক নিউক্লিয়াস, প্রমিনেন্ট নিউক্লিওলাই, অ্যাবান্ডেন্ট সাইটোপ্লাজম, এটার সাথে কম্পারিজন করলে দেখা যায় যে ম্যালিগন্যান্ট সেলগুলো দেখতে কেমন আর নর্মাল গ্ল্যান্ড দেখতে কেমন। যখন ইনভেশন হয়ে যায় স্ট্রমা, আমরা বলবো অ্যাডেনোকার্সিনোমা। তাহলে এটা আমরা পরীক্ষার খাতায় আঁকতে হবে অ্যাডেনোকার্সিনোমার ছবিটা, যে অ্যাডেনোকার্সিনোমা কোথায় হবে, যে কোনো ধরনের গ্ল্যান্ডে যখন ম্যালিগন্যান্ট টিউমার হবে তখন সেটাকে আমরা বলবো অ্যাডেনোকার্সিনোমা। এই যে এইগুলো হচ্ছে সব ম্যালিগন্যান্ট গ্ল্যান্ড, স্ট্রমাতে ইনভেশন, তো বড় বড় সেল, লার্জ ইরেগুলার হাইপারক্রোমাটিক নিউক্লিয়াস, প্রমিনেন্ট নিউক্লিওলাই, যে প্রমিনেন্ট নিউক্লিওলাই, অ্যাবান্ডেন্ট সাইটোপ্লাজম ইনভেডিং দ্য স্ট্রমা। এখন একটা কমন ম্যালিগন্যান্ট টিউমার স্কোয়ামাস সেল কার্সিনোমা। স্কোয়ামাস সেল কার্সিনোমা স্কিনে হয়, সার্ভিক্সে হয়, মুখ, ওরাল ক্যাভিটি, ইসোফেগাস, যে কোনো জায়গায় হতে পারে, নাজাল ক্যাভিটি। স্কোয়ামাস সেল কার্সিনোমা যেখানে যেখানে আমাদের স্কোয়ামাস লাইনিং সেখানে সেখানে স্কোয়ামাস সেল কার্সিনোমা হয়। তাহলে স্কোয়ামাস সেল কার্সিনোমা কমন একটা স্লাইড যেটা আমরা পরীক্ষায় দিব। এই যেগুলো হচ্ছে নেস্ট এন্ড শীটস অফ ক্লাস্টার অফ অ্যানাপ্লাস্টিক স্কোয়ামাস সেল। তাহলে পরীক্ষার খাতা আমরা কিভাবে লিখবো, যে নেস্ট, শীটস, ক্লাস্টার অফ অ্যানাপ্লাস্টিক স্কোয়ামাস সেলস আইদার কেরাটিনাইজিং অর নন কেরাটিনাইজিং ইনভেডিং দ্য সারাউন্ডিং স্ট্রমা। সহজ কথা এক লাইনে আমরা শেষ করে ফেলতে পারি। স্কোয়ামাস সেল কার্সিনোমা কেমন থাকবে, যে নেস্ট, শীটস, clusters of anaplastic squamous cells either keratinizing or non-keratinizing invading the surrounding stroma. এটা হচ্ছে keratinizing আর non-keratinizing, surrounding stroma তে এগুলো হচ্ছে invasion। এটা হচ্ছে squamous cell carcinoma। squamous cell carcinoma এই যে invasion stroma তে। তাহলে nets, sheets, clusters of anaplastic squamous epithelium either keratinizing or non-keratinizing invading the surrounding stroma। এক কথায় আমাদের squamous cell carcinoma ফিচার লেখা শেষ। তাহলে এগুলো হচ্ছে সব অ্যানাপ্লাস্টিক স্কোয়ামাস সেলস, এগুলো হচ্ছে স্ট্রমাতে ইনভেশন। হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম, স্ট্রমাতে ইনভেশন। এন্ড ক্যারাটিনাইজিন ওয়েল ডিফারেন্সিয়েটেড যখন থাকবে তখন হর্ন পাল ও ক্যারাটিন তৈরি করবে, আর যখন পোরলি ডিফারেন্সিয়েটেড থাকবে তখন এই হর্ন পানগুলা থাকবে না।
এই যে ওয়েল ডিফারেন্সিয়েটেড স্কোয়ামাস সেল কার্সিনোমা, এই যে এগুলো হচ্ছে সব ইনভেশন। তাহলে নেটস, sheets, clusters of anaplastic squamous epithelium either keratinizing or non-keratinizing invading the surrounding stroma। পরীক্ষার খাতায় একটা লাইন আমাদের মনে করে লিখতে হবে স্কোয়ামাস সেল কার্সিনোমা যখন আমরা স্লাইড দিব। এগুলো হচ্ছে এই যে স্কোয়ামাস লাইনিং, হচ্ছে হর্ন পাল। এখানে খুব সুন্দর দেখা যাচ্ছে হর্ন পাল গুলো, যে কেরাটিনাইজেশন অ্যানাপ্লাস্টিক স্কোয়ামাস সেলস। এখন আমরা শিখবো নোডুলার হাইপারপ্লাসিয়া প্রোস্টেট। প্রোস্টেট একটা জেনিটাল অর্গান যেটা ফাইব্রোমাস্কুলার স্ট্রমা থাকবে, ফাইব্রোমাস্কুলার স্ট্রমা যেটা কনসিস্ট অফ স্মুথ মাসেল এন্ড ইলাস্টিক ফাইবার্স এন্ড সারাউন্ডেড বাই প্রোস্টেটিক গ্ল্যান্ডস। তাহলে এটা একটা ফাইব্রোমাস্কুলার একটা গ্ল্যান্ড যেখানে ফাইব্রোমাস্কুলার স্ট্রমা থাকবে, যেটাতে স্মুথ মাসেল ইলাস্টিক ফাইবার দিয়ে কনসিস্ট হয়, আর থাকবে গ্ল্যান্ডগুলো ডাবল লেয়ারিং থাকবে, ইনার কলামনার আউটার কিউবয়েডাল। নরমালি প্রোস্টেট গ্ল্যান্ড কেমন থাকে, ফাইব্রোমাস্কুলার স্ট্রমা, স্ট্রমাটাতে থাকবে স্মুথ মাসেল আর ইলাস্টিক ফাইবার্স, আর এই ফাইব্রোমাস্কুলার স্ট্রমাটা গ্ল্যান্ডগুলোকে এনক্লোজ করে রাখবে, এই গ্ল্যান্ডগুলোর লাইনিং হবে ইনার কলামনার আউটার কিউবয়েডাল। এখন নোডুলার হাইপারপ্লাসিয়া প্রোস্টেট হচ্ছে যখন গ্ল্যান্ডের এন্ড মাসেলের প্রলিফারেশন হবে, হাইপারপ্লাসিয়া হবে, তখন আমরা বলবো নোডুলার হাইপারপ্লাসিয়া প্রোস্টেট। স্ট্রমাল প্রলিফারেশন হবে, এপিথেলিয়াল সেলও প্রলিফারেশন হবে, এবং hyperplasia of the prostatic stromal and epithelial cells and resulting formation of large fairly discrete nodules in the periurethral region of the prostate। periurethral region of the prostate এ nodular hyperplasia হবে। commonly এটা over the age of 50 years এ আমরা দেখি। তাহলে নোডুলার হাইপারপ্লাসিয়া প্রোস্টেট আমরা বলবো যে হাইপারপ্লাসিয়া অফ দ্য প্রোস্টেটিক স্ট্রমাল এন্ড এপিথেলিয়াল সেলস রেজাল্টিং ফর্মেশন অফ ফেয়ারলি ডিসক্রিট নোডিউলস ইন দ্য পেরিইউরেথ্রাল রিজন। এন্ড হিস্টোলজিক্যাল ফিচার যেটা আমরা পরীক্ষার খাতায় লিখতে হবে, আমরা বলছি যে ফাইব্রোমাস্কুলো গ্ল্যান্ডুলার প্রলিফারেশন, ফাইব্রোব্লাস্টিক প্রলিফারেশন, মাসেলের প্রলিফারেশন এন্ড গ্ল্যান্ডুলার প্রলিফারেশন, তিনটা প্রলিফারেশন হবে। এবং হিস্টোলজিক্যাল ফিচার যেটা আমরা পরীক্ষার খাতায় লিখবো যে ভেরিয়েবল সাইজেস অফ গ্ল্যান্ড, এই যে এগুলো হচ্ছে গ্ল্যান্ড, ছোট বড় মাঝারি। ভেরিয়েবল সাইজেস অফ গ্ল্যান্ড স্মল টু লার্জ সাইজ। প্রথম কথা মনে রাখবো হচ্ছে ভেরিয়েবল সাইজ হবে গ্ল্যান্ডের, স্মল হতে পারে, লার্জ হতে পারে। এন্ড সাম গ্ল্যান্ডস আর সিস্টিক্যালি ডাইলেটেড, এগুলো হচ্ছে সিস্টিক্যালি ডাইলেটেড গ্ল্যান্ড। এন্ড সাম গ্ল্যান্ডস শো মাল্টিলেয়ারিং এন্ড পেপিলারি প্রজেকশন, এটা হচ্ছে পেপিলারি প্রজেকশন। তাহলে প্রথম কথা হচ্ছে ভেরিয়েবল সাইজ অফ গ্ল্যান্ডস স্মল টু লার্জ সাইজ, and some glands are cystically dilated and some glands show multilayering and papillary projection। এবং গ্ল্যান্ডের লাইনিং আমরা বলছি যে 2 layers inner columnar outer cuboidal, and when dominant fibromuscular proliferation and compress and fibromuscular elements common থাকবে, তখন sometimes the proliferation fibromuscular তখন এটা ফার্ম পিঙ্কিশ কালার হয়। এবং গ্ল্যান্ডের মধ্যে অনেক সময় সিক্রেশন পাওয়া যায় যেটাকে আমরা বলি কর্পোরা অ্যামাইলেশিয়া। তাহলে আমরা কি মনে রাখবো নোডুলার হাইপারপ্লাসিয়া প্রোস্টেট যদি আসে, প্রথম কথা হচ্ছে গ্ল্যান্ড, ভেরিয়েবল সাইজ অফ গ্ল্যান্ড স্মল টু লার্জ সাইজ, small to large size, and some glands are cystically dilated and some show multilayering and papillary projection, and they are lined by inner columnar, outer cuboidal or flattened epithelium based on intact basement membrane। intact basement membrane থাকবে, বেসমেন্ট মেমব্রেন ইনটেক থাকবে, ইনার কলামনার থাকবে, আউটার কিউবয়েডাল থাকবে, গ্ল্যান্ডগুলো ডিফারেন্ট ডিফারেন্ট সাইজ থাকবে। এই যেটা হচ্ছে কর্পোরা অ্যামাইলেশিয়া, এইটা হচ্ছে ইনার কলামনার, আউটার কিউবয়েডাল আর বেসড অন ওয়েল ইনটেক্ট বেসমেন্ট মেমব্রেন। এটা খুব সুন্দর একটা ছবি নোডুলার হাইপারপ্লাসিয়া প্রোস্টেটের, যেটা আমরা পরীক্ষায় আঁকবো। এটা আরো সুন্দর, এই যে কলামনার লাইনিং আর কিউবয়েডাল লাইনিং, এটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, খুব সুন্দর এটা ছবি। এটা হচ্ছে কর্পোরা অ্যামাইলেশিয়া। তাহলে আমরা মনে রাখবো ভেরিয়েবল সাইজেস অফ গ্ল্যান্ড স্মল টু লার্জ সাইজ, সাম গ্ল্যান্ডস আর সিস্টিক্যালি ডাইলেটেড, multilayering papillary projection, and glands are lined by inner columnar, outer cuboidal, inner columnar, outer cuboidal, and based on intact basement membrane, and sometimes the lumen contain corpora amylosia। তাহলে আজকে 8টা স্লাইড আমরা শিখলাম, এই 8টা স্লাইড থেকে যে কোনো দুইটা আমরা পরীক্ষায় দিব। আর আরো দুইটা যে ছবি আঁকা লাগে সেটা হচ্ছে একটা ছবি নর্মাল পেরিফেরাল ব্লাড স্ট্রিম, একটা ছবি আরেকটা আঁকতে হবে
either neutrophilia or eosinophilia or lymphocytosis। তাহলে দুইটা পেরিফেরাল ব্লাড ফিল্মের মধ্যে একটা ব্লাড ফিল্মের ছবি হবে নর্মাল পেরিফেরাল ব্লাড ফিল্ম, যেটা একটা নর্মাল পার্সনের থাকে, আর আরেকটার মধ্যে আমরা দিব, কাউকে দিব নিউট্রোফিলিয়া, কাউকে দিব ইওসিনোফিলিয়া, কাউকে দিব লিম্ফোসাইটোসিস। এখন ছবিটা কেমন থাকবে শেখার আগে, এটা হচ্ছে একটা নিউট্রোফিলিয়া স্লাইড, এটা ইওসিনোফিলিয়ার স্লাইড, এটা হচ্ছে লিম্ফোসাইটোসিসের স্লাইড। এর আগে তোমরা যেটা পরীক্ষায় ভুল করো সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল কাউন্ট অফ ডাব্লিউবিসি কিভাবে পরীক্ষার খাতায় লেখা লাগে। প্রথমে তো আমরা ফিগার রাখবো, একটা নর্মাল পেরিফেরাল ব্লাড ফিল্মের ফিগার রাখবো, তারপরে আমরা লিখবো ডিফারেন্সিয়াল কাউন্ট অফ ডাব্লিউবিসি। ডিফারেন্সিয়াল কাউন্ট মানে আমরা 100টা সেল কাউন্ট করে সেলগুলোর পার্সেন্টেজ বসাবো। এখন নর্মাল একটা পেরিফেরাল ব্লাড ফিল্ম যখন আমরা করি, তাহলে ডিফারেন্সিয়াল কাউন্ট নর্মালি নিউট্রোফিল থাকে এরকম 65%, লিম্ফোসাইট 30%, মনোসাইট 3%, ইওসিনোফিল 2%, মানে আপ টু 75% পর্যন্ত নিউট্রোফিল নর্মাল। লিম্ফোসাইট হচ্ছে 45 পর্যন্ত নর্মাল, মনোসাইট হচ্ছে 4 পর্যন্ত নর্মাল, ইওসিনোফিল হচ্ছে 6 পর্যন্ত নর্মাল। তাহলে এটা হচ্ছে একটা নর্মাল পেরিফেরাল ব্লাড ফিল্মের ডিফারেন্সিয়াল কাউন্ট কিভাবে লিখতে হবে। এখানে আমি লিখি নাই, যেটা নিউট্রোফিল লেখার পরে টালি মার্ক হবে, তারপরে এখানে গিয়ে আমি লিখবো 65%, তারপরে লিম্ফোসাইট লিখবো, তারপরে টালি মার্ক হবে, তারপরে গিয়ে লিখবো 30%। এরকম মনোসাইট লেখার পরে টালি মার্ক হবে, তারপরে লিখবো 3%। এরকম ইওসিনোফিল লেখার পরে টালি মার্ক লেখার পরে আমি লিখবো 2%, তারপরে আমি এখন লম্বা টান দিয়ে লিখবো 100%। এটা হচ্ছে একটা নর্মাল পেরিফেরাল ব্লাড ফিল্মের ডিফারেন্সিয়াল কাউন্টটা আমি কিভাবে লিখবো। যদি নর্মাল হয় তাহলে নিউট্রোফিল এরকম হবে 65, না লিখে 60 লিখতে পারো, আপ টু 75% পর্যন্ত যে কোনোটাই লেখা যাবে। লিম্ফোসাইট আপ টু 45% যে কোনোটাই লেখা যাবে। আমি এটা লিখলাম যে 65, 30, 3, 2, তাহলে টোটাল 100। এখন এই টালি মার্কটা কি জিনিস, আমরা টালি মার্কটা যে এখানে আমরা লিখবো, এই টালি মার্কটা আমরা এইভাবে লিখবো যে 1, 2, 3, 4 এরকম টান দিয়ে 5, তাহলে 16 যদি হয় 5, 5, 5 আর 1, এভাবে আমরা টালি মার্ক লিখি। 1, 2, 3, 4 আর এখানে আমরা টান দিলে হয়ে যাবে 5। তাহলে প্রতিটা টালি মার্ক এরকম 5 যদি হয় 5, 5, 5, 1 মানে 16। যদি 19 হয় তাহলে 5, 5, 5 তারপর এখানে 4। এভাবে আমরা 60 পর্যন্ত টালি মার্ক এখানে লিখতে হবে পরীক্ষার খাতায়। 30 সময় আমরা এরকম 5, 5, 5, 5 লিখবো, মনোসাইটের সময় এরকম 3টা দাগ দিব, আর ইওসিনোফিল হলে 2টা দাগ দিব। এই টালি মার্কটা এরকম লিখতে হবে আমাদের। এটা পরীক্ষা যে সবসময় স্টুডেন্টরা ভুল করে যে টালি মার্ক কিভাবে লিখতে হয়, এই যে এইভাবে হচ্ছে টালি মার্ক, তারপরে 5, এই টান দিয়ে এরকম 5, তাহলে এরকম আমরা টালি মার্ক গুলা বসাবো। তাহলে তারপরে আমরা স্লাইডের ছবিটা কিরকম আঁকবো। এটা একটা নিউট্রোফিলিয়ার স্লাইড। এই যে একটা নিউট্রোফিল দেখতে কেমন থাকে, মাল্টিলোব থাকে, 5টা লোব থাকে, 5 মোর দেন 5 লোব হলে তখন আমরা হাইপার সেগমেন্টেড বলি। তাহলে এই যে নিউট্রোফিল গুলা এরকম থাকে, যেটা আমরা স্লাইডে দেখবো। নিউট্রোফিলিয়া যদি হয়, একটা ফিল্ডে হয়তো দেখা গেল 8-10টা নিউট্রোফিল থাকবে যদি নিউট্রোফিলিয়ার স্লাইড হয়। যদি সেটা ইওসিনোফিলিয়ার স্লাইড হয় তাহলে এরকম ইওসিনোফিল আমরা কিভাবে চিনবো, যে অনেক বাইলোব থাকবে, অনেক অনেক রেড কালার গ্র্যানিউলস থাকবে। এই যেগুলো হচ্ছে রেড কালার গ্র্যানিউলস, যেটা আমরা মাইক্রোস্কোপে দেখবো যে ইওসিনোফিল দেখতে কেমন থাকে। বাইলোড থাকবে আর অনেক অনেক গ্র্যানিউল থাকবে সাইটোপ্লাজমের মধ্যে। আর এটা হচ্ছে লিম্ফোসাইট, যেটা আমরা দেখবো যে স্ক্যান্টি সাইটোপ্লাজম থাকবে, আর রাউন্ড নিউক্লিয়াস থাকবে, আর স্ক্যান্টি সাইটোপ্লাজম থাকবে। লিম্ফোসাইট স্মল থাকবে সাইজ, আরবিসি থেকে এক সাইজ বড় বা 2 সাইজ বড় থাকবে লিম্ফোসাইট দেখতে। তাহলে একটা নিউট্রোফিল কেমন থাকবে, এরকম নিউট্রোফিলিয়ার স্লাইড হবে, এটা হবে ইওসিনোফিলিয়ার স্লাইড, এটা হবে লিম্ফোসাইটোসিসের স্লাইড। এখন পরীক্ষার খাতায় আমরা যখন আঁকবো, তাইলে এই নিউট্রোফিলটা আমরা এরকম করে আঁকবো। এই যে নিউট্রোফিল, নিউট্রোফিল আর ইওসিনোফিল যখন আঁকবো এরকম বাইলোব থাকবে আর অনেক অনেক গ্র্যানুলস দিব, সেটা হবে রেড কালারের। আর লিম্ফোসাইট আমরা এরকম আঁকবো, আমরা 2টা কালার ইউজ করব। সাইটোপ্লাজমটা এই মার্জিনটা আঁকবো রেড কালার দিয়ে, আর নিউক্লিয়াসটা আঁকবো পার্পল কালার দিয়ে। আর মনোসাইট আমরা পুরা ফিল্ডে দেখা গেলো একটা মনোসাইট হয়তো থাকবে। আর বেসোফিল নরমালি আমরা দেখতে পাই না, সিজিএল যখন হবে তখন আমরা বেসোফিল দেখবো। তখন আমাদের এটা এখন শিখার মাথা ঘামানোর দরকার নেই, আমরা শিখবো নিউট্রোফিল, ইওসিনোফিল, মনোসাইট আর লিম্ফোসাইট। এখন পেরিফেরাল ব্লাড ফিল্ম যখন লিখবো আমরা, একটা নর্মাল পেরিফেরাল ব্লাড ফিল্ম যখন আমরা লিখবো, তাহলে কি লিখবো, প্রথমে একটা ছবি আঁকবো, তারপরে আমরা লিখবো ডিফারেন্সিয়াল কাউন্ট অফ ডাব্লিউবিসি, তারপরে আমরা লিখবো পেরিফেরাল ব্লাড ফিল্ম। পেরিফেরাল ব্লাড ফিল্ম নর্মাল পার্সনে কিরকম থাকবে, যে আরবিসি নর্মোসাইটিক নর্মোক্রমিক, এ মাইল্ড অ্যানাইসোপয়কিলোসাইটোসিস ইজ প্রেজেন্ট,
WBC ম্যাচিউর উইথ গিভেন ডিস্ট্রিবিউশন। গিভেন কেন বললাম, কারণ একটু আগে আমি ডিফারেন্সিয়াল কাউন্টে দেখিয়ে দিলাম যে নিউট্রোফিল কত পার্সেন্ট, লিম্ফোসাইট কত পার্সেন্ট, মনোসাইট কত পার্সেন্ট, ইওসিনোফিল কত পার্সেন্ট। এই জন্য WBC আমরা লিখবো ম্যাচিউর উইথ গিভেন ডিস্ট্রিবিউশন। অ্যান্ড প্ল্যাটলেট, প্ল্যাটলেট আমরা নর্মালি নর্মাল পার্সেন্টেজ যদি হয় প্ল্যাটলেট 1.5 লাখ থেকে 4 লাখ থাকে তাহলে আমরা লিখবো অ্যাডিকুয়েট ইন নাম্বার, এবং কমেন্টে লিখবো নর্মাল পেরিফেরাল ব্লাড ফিল্ম। তাহলে এটা আমাদের প্রথম কোয়েশ্চেনের আনসার হবে, যে প্রথমে একটা ছবি আঁকবো নর্মাল ব্লাড ফিল্মের ছবি, তারপর ডিফারেন্সিয়াল কাউন্ট লিখবো, তারপরে আমরা লিখবো স্টাডি অফ পেরিফেরাল ব্লাড ফিল্ম, এরপরে কমেন্ট লিখবো। এরপরে যে স্লাইডটা আমরা দিব, কাউকে দিব নিউট্রোফিলিয়া, কাউকে দিব ইওসিনোফিলিয়া, কাউকে দিব লিম্ফোসাইটোসিস। এখন যার নিউট্রোফিলিয়া পড়বে সে হয়তো দেখা গেলো একটা ফিল্ডে 6-7টা নিউট্রোফিল থাকবে, একটা লিম্ফোসাইট থাকবে, একটা মনোসাইট থাকবে, প্ল্যাটলেটের ক্লাস্টার থাকবে। ডিফারেন্সিয়াল কাউন্টে নিউট্রোফিলিয়া যদি হয় তাহলে সে কত লিখবে, মোর দেন 75%, সেটা 80 হতে পারে, 85 হতে পারে, ইভেন 90 হতে পারে। তাহলে নিউট্রোফিল যদি 80 লিখি তাহলে লিম্ফোসাইট কত লিখবো, 15, মনোসাইট 3, 2, এরকম আমরা 100 মিলাই দিব যদি সেটা নিউট্রোফিল হয়। টালি মার্ক এরকম আমরা 80 যদি লিখি আমাকে টালি মার্ক দিয়ে 80টা লিখতে হবে। আর যদি ইওসিনোফিলিয়া হয় তাহলে আমরা ইওসিনোফিল কত লিখবো, মোর দেন 6%, 8 হতে পারে, 10 হতে পারে, 12 হতে পারে, তখন টালি মার্ক দিয়ে আমার এই 8, 10, 12টা লিখতে হবে। আর যদি লিম্ফোসাইটোসিস হয় তখন কত পার্সেন্ট লিখবো, মোর দেন 45%, সেটা 50 হতে পারে, 55 হতে পারে, 60 হতে পারে, তখন আমরা টালি মার্ক দিয়ে এই 50, 55, 60টা লিখতে হবে। আর পেরিফেরাল ব্লাড ফিল্ম আমরা কি লিখবো, আরবিসি তো কোনো সমস্যা নাই, আরবিসি নর্মোসাইটিক নর্মাল কমিউনিকেশন অ্যাপিয়ারেন্স উইথ মাইল্ড অ্যানাইসোপয়কুলোসাইটোসিস। ডাব্লিউবিসি কি লিখবো, they mature with increased number and distribution of neutrophil. In case of যদি নিউট্রোফিলিয়া হয় তাহলে কি লিখবো, mature with increased number and distribution of neutrophil. যদি ইওসিনোফিলিয়া হয় কি লিখবো, mature with increased number and distribution of eosinophil. আর যদি লিম্ফোসাইটোসিস হয় তাহলে লিখবো mature with increased number and distribution of lymphocyte. এই ডাব্লিউবিসিটা শুধু আমরা চেঞ্জ করব, আর আরবিসি প্ল্যাটলেট সেম থাকবে, নর্মাল পেরিফেরাল ব্লাড ফিল্মের মতোই থাকবে, শুধু ডাব্লিউবিসির কথাটা আমরা চেঞ্জ করব। নর্মাল পেরিফেরাল ব্লাড ফিল্মে আমরা লিখছিলাম যে ম্যাচিউর উইথ গিভেন ডিস্ট্রিবিউশন, এখন এখানে আমরা কি লিখব, যদি নিউট্রোফিলিয়া হয় ম্যাচিউর উইথ ইনক্রিজ নাম্বার এন্ড ডিস্ট্রিবিউশন অফ নিউট্রোফিল, যদি ইওসিনোফিলিয়া হয় ম্যাচিউর উইথ ইনক্রিজ নাম্বার এন্ড ডিস্ট্রিবিউশন অফ ইওসিনোফিল, আর যদি লিম্ফোসাইটোসিস হয় ম্যাচিউর উইথ ইনক্রিজ নাম্বার এন্ড ডিস্ট্রিবিউশন অফ লিম্ফোসাইট। নিউট্রোফিলিয়া, ইওসিনোফিল এন্ড লিম্ফোসাইট। তাহলে এটা হচ্ছে নিউট্রোফিলিয়ার ছবি, এটার সাথে রিলেটেড আমরা অনেক কোয়েশ্চেন করবো, নিউট্রোফিলিয়া কাকে বলে, অ্যাবসলিউট ভ্যালু অফ নিউট্রোফিল কত, ডিফারেন্সিয়াল কাউন্ট অফ নিউট্রোফিল নরমালি কত, নিউট্রোফিলিয়া কখন বলবো, নিউট্রোফিলিয়ার কজ কি, এগুলো আমরা রিলেটেড কোয়েশ্চেন পরীক্ষা প্র্যাকটিক্যালি জিজ্ঞেস করবো। সেম ইওসিনোফিলিয়া তো আমরা জিজ্ঞেস করবো যে নর্মাল ইওসিনোফিল কাউন্ট কত, কখন ইওসিনোফিলিয়া বলবো, অ্যাবসলিউট ভ্যালু মানে হাজারে কত, আর ইওসিনোফিলিয়ার কজ কি, সেম লিম্ফোসাইটোসিস এর কজ কি, অ্যাবসলিউট ভ্যালু কত, ডিফারেন্সিয়াল কাউন্ট কত, এগুলো আমরা পরীক্ষায় জিজ্ঞেস করব, এবং সুন্দর করে ছবিগুলো আমাদের পরীক্ষার খাতায় আঁকতে হবে। তাহলে নিউট্রোফিলিয়া হলে নিউট্রোফিল কত বলবো, মোর দেন 75%, লিম্ফোসাইট হলে মোর দেন 45%, আর ইওসিনোফিলিয়া হলে মোর দেন 6%, এরকম লিখবো, তারপর টালিমার করব, আর আমরা কাউন্ট লিখবো। এটা আমরা যদি পসিবল হয়, করোনা শেষ হয়ে যায়, আমরা আবার ফিজিক্যাল ক্লাস দিব, তখন আমরা মাইক্রোস্কোপে দেখতে কেমন থাকে সেটা দেখাবো ইনশাল্লাহ। টিল দেন আল্লাহ হাফিজ, ভালো থাকো, নেক্সট কোনো ক্লাসে দেখা হবে কোনো রিভিশন ক্লাস নিয়ে। আল্লাহ হাফিজ।